নমস্কার, আমি ডক্টর সর্বজিৎ দাস। কয়েকদিন আগে অবধি অনেক মানুষ ছিলেন যারা করোনা ভাইরাসের অস্তিত্বকেই প্রশ্ন করতেন। বলতেন এটা জাস্ট অ্যানাদার ফ্লু, জাস্ট ঠান্ডা লাগা, সর্দি কাশি। কিন্তু এখন এত মানুষের করোনা হচ্ছে, এত মানুষের অক্সিজেন লাগছে, এত মানুষকে হসপিটালে ভর্তি করতে হচ্ছে এবং এত মানুষ মারা যাচ্ছেন যে অনেকেই বুঝতে পেরেছেন এটা একটু সিরিয়াস ব্যাপার। এখন অনেক মানুষ আছেন যারা মাস্কের এগেনস্টে, মানে করোনা ভাইরাস আটকাতে যে মাস্কের রোল তার বিরুদ্ধে বলে যাচ্ছেন। অনেকেই বলছেন যে মাস্ক ঠিকঠাক কাজ করে না, অনেকেই বলছেন মাস্কের অনেক সাইড এফেক্ট। বেশিরভাগ মানুষই মাস্ক পরতে ভালোবাসেন না, তাই অনেকেই হয়তো এইসব যে অপযুক্তি এগুলিকে অনেক সময় বিশ্বাস করে ফেলছেন এবং ঠিকঠাক মাস্ক পরছেন। আসুন দেখা যাক এই অভিযোগ বা যুক্তিগুলো কতটা যুক্তিযুক্ত। প্রথম অভিযোগ হলো যে SARS-CoV-2 বা করোনা ভাইরাসটার সাইজ হচ্ছে 0.125 মাইক্রন, আর N95 মাস্কের ফিল্টারের সাইজ হচ্ছে 0.3 মাইক্রন, মানে যে ফুটোগুলোর সাইজ। তাহলে N95 মাস্ক কী করে করোনা ভাইরাসকে আটকাবে? প্রশ্নটা খুব ইন্টারেস্টিং। উত্তরটাও খুব সহজ। উত্তরটা হলো যে ভাইরাস পার্টিকেলগুলো কিন্তু হাওয়াতে একা একা ঘুরে বেড়াতে পারে না। যখন কোনো রোগী মাস্ক ছাড়া কথা বলেন বা চিৎকার করেন বা গান করেন বা হাঁচি কাশি দেন, তখন তার মুখ নাক দিয়ে প্রচুর প্রচুর ড্রপলেট বা অ্যারোজোল বেরোতে থাকে। সেগুলোর মধ্যে অজস্র ভাইরাসের কণা থাকে। এই ড্রপলেটগুলোর সাইজ সাধারণত 1 মাইক্রনের থেকে বড় হয়। তাহলে বোঝাই যাচ্ছে যে এই ড্রপলেটগুলো যেগুলো করোনা ভাইরাস ক্যারি করে সেগুলো কিন্তু স্বাভাবিকভাবেই N95 মাস্কের যে ফুটোগুলো 0.3 মাইক্রনের ফুটো, সেগুলো তো অবশ্যই আটকে যাবে, যে ছাঁকনিগুলো। তো এটা গেল একটা ব্যাপার। করোনা ভাইরাস এর থেকেও ছোট ছোট অ্যারোজলের মাধ্যমে ছড়াতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে সেই ড্রপলেটের ডায়ামিটারও কিন্তু 0.3 মাইক্রনের থেকে বড়। তাই জন্য N95 মাস্ক মোটামুটি ধরেই নেওয়া যায় এফেক্টিভ করোনা ভাইরাসকে আটকাতে। থিওরিটিক্যালি আরেকটা ব্যাপার বলে রাখি, যদি বাই চান্স এরকম হয় যে খুব ছোট 0.3 মাইক্রনের থেকেও ছোট ডায়ামিটারের কোনো জিনিসের ওপর চেপে করোনা ভাইরাস হাওয়ায় ভেসে ভেসে আসে, তাহলেও কিন্তু এই ছোট্ট ছোট্ট কণাগুলো হাওয়াতে যেভাবে মুভ করে সেটাকে বলে ব্রাউনিয়ান মোশন। এটা কখনোই কিন্তু বুলেটের মতো সরল লেখায় যায় না। এই জিগজ্যাগ বা হ্যাপাজার্ড ব্রাউনিয়ান মোশনের মাধ্যমে যখন আসে, তখনও কিন্তু এই মাস্কগুলোর, সেটা সার্জিক্যাল মাস্ক হোক বা N95 মাস্ক হোক, তার যে জাল আছে বা মেশ যেটাকে বলা যেতে পারে, নেটওয়ার্ক বা মেশ, তাতে কিন্তু আটকা পড়ে যাবে। এই ছবিগুলো দেখলে আপনি বুঝতে পারছেন যে একটা মাস্ককে যদি মাইক্রোস্কোপের তলায়, ইলেকট্রন মাইক্রোস্কোপের তলায় দেখা যায় কতটা জটিল স্ট্রাকচারগুলো। কটন মাস্কই হোক বা এই পলিপ্রোপিলিন মাস্কটা N95 মাস্কই হোক, এই যে জাল, এটা ভেদ করে ওই ছোট্ট যে নীল রঙের ডটটা দেখছেন, এই ছোট্ট ড্রপলেট কিন্তু ঢোকার চান্স নেই বললেই চলে। তেমনি বিভিন্ন পরীক্ষাতেও দেখা গেছে যদি কটন মাস্ক ঠিকঠাক পরা হয় তাহলে কিন্তু ড্রপলেট বেরোনোর চান্স একদমই কমে যায়। তবে প্রপারলি নাকটা ঢেকে রাখতে হবে, অবশ্যই নাক মুখ ঢেকে। অবশ্যই যদি লেয়ারের সংখ্যা বাড়ানো যায়, যেমন 3 প্লাই সার্জিক্যাল মাস্ক, বিশেষ করে সেই লেয়ারগুলোর মধ্যে যদি নন ওভেন ফ্যাব্রিক থাকে, তাহলে অবশ্যই সেই ছাঁকনির ক্ষমতাটা অনেকটা বেড়ে যায়। N95 মাস্কে অবশ্যই সেই ছাঁকার ক্ষমতাটা অনেক বেশি, কারণ এখানে অনেকগুলো লেয়ার আছে, দেখতেই পাচ্ছেন। এবং মাইক্রোস্কোপের তলাতেও ছবিটা দেখতে পাচ্ছেন যে কতটা জটিল এর স্ট্রাকচারটা। এবং এখান দিয়ে ইভেন 0.3 মাইক্রনের থেকে ছোট সাইজের যদি থিওরিটিক্যালি কোনো ভাইরাস নিজেও আসতে চাই, তাহলেও কিন্তু এই জালের মধ্যে আটকা পড়ে যাবে, ব্রাউনিয়ান মোশন দিয়ে অ্যাটলিস্ট ঢুকতে পারবে না। N95 মাস্কের আরেকটা অ্যাডেড অ্যাডভান্টেজ আছে, যেটা হচ্ছে এর একটা ইলেকট্রোফিল্ট্রেশন মেকানিজম আছে। এর যে ফাইবারগুলো আছে তার পাশ দিয়ে, ছোটো ছোটো ফাইবারগুলোর পাশ দিয়ে যদি কোনো ছোট্ট কোনো 0.3 মাইক্রনের থেকেও ছোট যদি কোনো কণা, যে ধরুন ভাইরাসের পার্টিকেল আসতে যায়, তাহলে কিন্তু এটা ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশনে এটা ওই ফাইবারগুলো টেনে নেয়, আলটিমেটলি আর ভেতরে ঢুকতে পারে না। ভেতরে শুধু
বিশুদ্ধ হাওয়াই ঢুকতে পারে। তবে এই ব্যাপারটা ইম্পর্টেন্ট মনে রাখতে হবে যে এই যে ইলেকট্রোস্ট্যাটিক চার্জ দিয়ে ফিল্টার করার ক্ষমতা, এটা কিন্তু যত সময় যায় আস্তে আস্তে কিন্তু N95 মাস্কের কমতে থাকে। সেই জন্য আমরা বলি N95 মাস্ক ইউজুয়ালি রিইউজেবল বা বারবার ব্যবহার করা উচিত না। তবে অনেক সময় প্র্যাকটিক্যালি আমাদের যেহেতু এটা বেশ দামি এবং সবসময় অ্যাভেলেবেল নয়, সেই জন্য অনেক সময় আমরা N95 মাস্ক 3-4 দিন রাখার পর আবার ইউজ করি, বা অনেক ইউভি রে দিয়ে বা মাইক্রোওভেন স্টিম মেথডে ডিসইনফেক্ট করি। প্র্যাকটিক্যালি করলে ওই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দিয়ে যে ফিল্ট্রেশন, সেই এফেক্টটা আস্তে আস্তে চলে যায়, কিন্তু যে মাল্টিপল লেয়ার থাকার জন্য যে ফিল্টার করার ক্ষমতা সেটা কিন্তু রিটেন থাকে। প্র্যাকটিক্যালি সেটাও যথেষ্ট এফেক্টিভ করোনা ভাইরাসকে আটকানোর জন্য। আরেকটা অদ্ভুত প্রশ্ন আমায় একজন বলেছিলেন যে আমি N95 মাস্ক পরে ব্যাংকের লাইনে দাঁড়িয়েছিলাম, সামনের মানুষ গ্যাস ছাড়লো এবং আমি গ্যাসটা পেলাম না, তাহলে কি আমার N95 মাস্ক কাজ করছে? উল্টো আরেক ধরনের প্রশ্ন করা যায় যে একজন মানুষ যদি প্যান্ট পরে তার নিচে আন্ডারওয়্যার পরেও গ্যাস ছাড়েন এবং সেই গ্যাস যদি অন্যের নাকে যায়, যদি সেই কাপড় গ্যাস আটকাতে না পারে, তাহলে কাপড়ের মাস্ক কি করোনা ভাইরাস আটকাতে পারে? প্রশ্নটা হাস্যকর হলেও উত্তরটা কিন্তু খুব সহজ। উত্তরটা হলো যে গ্যাসের মেন কম্পোনেন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই স্ক্রিনে, তার মধ্যে সবথেকে বেশি গন্ধ হচ্ছে সালফার, এই হাইড্রোজেন সালফাইডের। সেই হাইড্রোজেন সালফাইডের মলিকুলটার সাইজ কিন্তু 0.0005 মাইক্রন, যেখানে N95 মাস্কের ফিল্টারগুলোর সাইজ 0.3 মাইক্রন। স্বাভাবিকভাবেই এটা N95 মাস্কে আটকাবে না, কিন্তু যে ড্রপলেটগুলো SARS-CoV-2 বা করোনা ভাইরাস ক্যারি করে সেগুলো কিন্তু সেই N95-এর মেশের থেকে অনেক বড় সাইজের, অতএব স্বাভাবিকভাবেই সেটা আটকে যাবে। অতএব যদি গ্যাসের গন্ধ পাওয়াও যায় তাহলেও কিন্তু N95 মাস্ক বা কাপড়ের মাস্ক করোনা ভাইরাস আটকাতে কোনো অসুবিধা হওয়ার কথা না, যদি প্রপারলি পরা হয়। এরকমই একটা প্রশ্ন, সন্দেহ বা অভিযোগ অনেক সময় শোনা যায় যে মাস্ক পরলে, পার্টিকুলারলি N95 মাস্ক পরলে নাকি শরীরে অক্সিজেন কম ঢোকে এবং শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড বেরোতে অসুবিধা হয়, তার জন্য শরীরের বিভিন্ন রকম অসুস্থতা হতে পারে। এই যুক্তিটাও একদম পুরোপুরি অবৈজ্ঞানিক। অনেক সময় প্রথম দিকে মাস্ক পরলে, নাক মুখ ঢেকে প্রপারলি মাস্ক পরলে একটু সাফোকেশন ফিলিং হতে পারে, বিশেষ করে যাদের অভ্যাস নেই। এটা হয় কারণ মেকানিক্যাল যে এয়ার ফ্লো সেটা সামান্য একটু স্লো হতে পারে N95 মাস্কে, কিন্তু তাতে অক্সিজেন যাওয়া আসায় কোনো অসুবিধা হয় না। এই ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইডের মলিকুলার সাইজ কিন্তু 0.0003 মাইক্রন এরকম, যেখানে SARS-CoV-2 যে ড্রপলেট দিয়ে ক্যারিড হয় সেই সাইজগুলো আমরা আগেই বলেছি সেগুলো 1 মাইক্রনের থেকে বেশি, আর N95 মাস্কের ফিল্টারগুলোর সাইজ কিন্তু 0.3 মাইক্রন। অতএব অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ডিফিউশন হওয়ার কিন্তু কোনো অসুবিধা হওয়ারই কথা না কোনো রকম। ইন্টারনেটে আপনারা দেখতে পাবেন অনেক ইউটিউব বা টুইটারে ভিডিও আছে যেখানে ডক্টররা এবং সায়েন্টিস্টরা 6টা মাস্ক পরে পালস অক্সিমিটার দিয়ে দেখিয়েছেন যে তাতে কোনো অনেকক্ষণ থাকার পরেও বা কাজকর্ম করার পরেও কোনো 1%ও স্যাচুরেশন ড্রপ করে না। প্র্যাকটিক্যাল লাইফে, রিয়েল লাইফে এর উপর স্টাডিও হয়েছে। একটা স্টাডির পেপার দেখুন, এখানে বয়স্ক মানুষদের ওপর স্টাডি করা হয়েছিল মাস্ক পরিয়ে, পালস অক্সিমিটার দিয়ে দেখা গেছে তাদেরও কোনো রকম অক্সিজেন স্যাচুরেশন ফল করে না মাস্ক পরলে, লম্বা অনেকক্ষণ মাস্ক পরলেও। ইভেন ইংল্যান্ড এবং আমেরিকার চেস্ট স্পেশালিস্ট ডক্টরদের অ্যাসোসিয়েশন তারাও কিন্তু বলেছেন ইভেন যাদের শ্বাসকষ্টের রোগ আছে, ধরুন অ্যাজমা বা COPD, ব্রঙ্কাইটিসতে রোগ আছে, তারাও কিন্তু সেফলি মাস্ক পরতে পারেন। যদি কারোর অ্যাক্টিভ শ্বাসকষ্ট হচ্ছে, ওই সময় শ্বাসকষ্ট হচ্ছে মাস্ক ছাড়া, তারা মাস্ক না পরলেই ভালো। কিন্তু যাদের মাস্ক পরার আগে শ্বাসকষ্ট নেই তাদের কিন্তু মাস্ক পরলে নতুন করে শ্বাসকষ্ট হওয়ার কোনো কারণ নেই। এটা একটা ব্যাপার গেল। এবার অনেকে প্রশ্ন করেছেন যে মাস্ক পরে থাকলে শরীরের টক্সিনগুলো বেরোতে অসুবিধা হবে। একথা বলে নিই যে নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে যে টক্সিনটা বেরোয় সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড মেন, সেটা বেরোতে কোনো অসুবিধা হবে না ইভেন N95 মাস্ক পরলেও। আর অন্যান্য টক্সিন বের করার জন্য লিভার, কিডনি এগুলো আছে। আর একটা এরকম অদ্ভুত কিছু অপযুক্তি শোনা যায় যে যদি কোনো করোনা ভাইরাসের পেশেন্ট মাস্ক পরে থাকেন তাহলে করোনা ভাইরাসগুলো বেরিয়ে যেতে পারছে না, অতএব
করোনা ভাইরাসগুলো শরীরেই থাকছে, শরীর আরও অসুস্থ হয়ে যেতে পারে। এটাও একদমই বাজে যুক্তি একটা। বুঝতে পারছি যে করোনা ভাইরাসের যিনি পেশেন্ট, তার শরীরে অজস্র, প্রত্যেকটা সেলের মধ্যে অজস্র করোনা ভাইরাস আছে এবং সেগুলো রেপ্লিকেট করছে। তার সামান্য কিছুটা অংশ মুখ নাক দিয়ে ড্রপলেটের মাধ্যমে বেরোচ্ছে। এটা একটা করোনা ভাইরাসের রোগের লক্ষণ, এটা কিন্তু চিকিৎসা না। করোনা ভাইরাসের পেশেন্ট ভালো হবে না খারাপ হবে সেটা ডিপেন্ড করছে সেই রোগীর ইমিউনিটি করোনা ভাইরাসকে লড়াই করে দমিয়ে দিতে পারছে না তার উপর। তাই মাস্ক পরে থাকার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। অনেকে বলেন যে মাস্ক তো 100% এফেক্টিভ নয়, তাহলে কেন পরবো? এটা বলে রাখা ভালো যে বিভিন্ন রোগের জন্য যে গোল্ড স্ট্যান্ডার্ড বিভিন্ন চিকিৎসা আছে, সেগুলোও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, সে মেডিসিনই হোক বা সার্জারিই হোক, 100% এফেক্টিভ নয়। তাও আমরা সেগুলো অ্যাপ্লাই করি। মাস্কও তেমনি। বিভিন্ন স্টাডিতে, এখানে একটা স্টাডি দেখা যাচ্ছে, সেতে দেখা গেছে যে প্র্যাকটিক্যাল লাইফে সবাই যদি মাস্ক পরে তাহলে কমিউনিটিতে কোভিড ট্রান্সমিশনের চান্স 1/5 হয়ে যায়, 5 ভাগের 1 ভাগ হয়ে যায়। তার জন্য সবাইকে ঠিকঠাক পরতে হবে। মানে ধরুন আজ থেকে 1 মাস আগে যদি ইন্ডিয়ার সবাই প্রপারলি মাস্ক পরতো, তাহলে আজকে ইন্ডিয়াতে কোভিড রোগীর সংখ্যা প্রায় আজকে যা হচ্ছে তার থেকে 5 ভাগের 1 ভাগ হতো। কোভিডে মারা যাওয়া মানুষের সংখ্যাও 5 ভাগের 1 ভাগ হতো। মানে প্রতিদিন আমরা অ্যাটলিস্ট প্রায় 3000 জনের বেশি মানুষকে সেভ করতে পারতাম। তবে আবার বলছি, মাস্ক কিন্তু শুধু আপনি পরলে হবে না, আপনার চারপাশে যারা আছে তাদেরও কিন্তু ঠিকঠাকভাবে পরতে হবে। মাস্ক পরার সাইড এফেক্ট খুবই সামান্য। যারা অনেকক্ষণ ধরে N95 মাস্ক পরে থাকেন তাদের সামান্য কিছু মাথা ব্যথা, মাথা ঝিমঝিম করা বা চামড়ার অসুবিধা হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এগুলোর কোনো লং টার্ম বা দীর্ঘস্থায়ী কোনো প্রভাব নেই। অনেকেই প্রশ্ন করেছেন তাহলে কোন মাস্কটা বেস্ট? রিয়েল লাইফ স্টাডিতে দেখা গেছে, কোনো আশ্চর্যের ব্যাপার নয় যে N95 মাস্ক সবথেকে ভালো, 3 প্লাই বা মাল্টি লেয়ার সার্জিক্যাল মাস্কও যথেষ্ট ভালো, ইভেন ঠিকঠাক করে পরলে ঠিকঠাক কটন মাস্কও যথেষ্ট ভালো। যেগুলো কাজ করে না সেগুলো হলো এরকম নেক ফ্লিস বা ব্যান্ডানা বা নাকে রুমাল বাঁধা বা নাকে ওড়না বা দুপাট্টা দেওয়া, এগুলো কাজ করে না। এরকম নিটেড মাস্ক বা উলের মাস্কও কাজ করে না। তবে এরকম যদি কটন মাস্কও হয় এবং কটন মাস্ক যদি ঠিকঠাক করে নাকের মাঝখান থেকে থুতনি অবধি কভার করে, তাহলে কিন্তু কটন মাস্কও যথেষ্ট এফেক্টিভ। ছবিগুলো আবার দেখুন ভালো করে, এগুলো যথেষ্ট এফেক্টিভ কটন মাস্ক। মাস্ক কী করে পরতে হয় এ নিয়ে অনেক গাইডলাইন আছে, আজকে এই নিয়ে ডিটেলসে যাচ্ছি না। অবশ্যই জানেন থুতনি ঢাকতে হবে, নাকের ডগা ঢাকতে হবে। শুধু নাকের ডগা ঢাকলেই হবে না, আর একটু ওপর অবধি ঢাকতে হবে। মাস্কের চারপাশ দিয়ে যদি হাওয়া এমনিই বেরোতে পারে তাহলে সেই মাস্কটা প্রবাবলি তেমন এফেক্টিভ নয়। যেমন এই ছবিটাই দেখতে পাচ্ছেন, এই মাস্ক, কাপড়ের মাস্কগুলো হয়তো মাল্টি লেয়ার্ড, কিন্তু যেহেতু নোজ ওয়্যারটা নেই, নাকের দুপাশে ভালো করে ফিট হচ্ছে না, তাই জন্য নাকের দুপাশ দিয়ে কিন্তু হাওয়া বেরিয়ে যাচ্ছে। তাই এই মাস্কগুলো অতটা এফেক্টিভ নয়। এই মাস্কগুলো না কেনাই ভালো। তেমনি এই ছবিটায় দেখতে পাচ্ছেন বাচ্চাটা কটন মাস্ক পরেছে, কিন্তু নাকের চারপাশে এবং মুখের চারপাশে ভালো করে সিল হয়েছে। এটা খুবই এফেক্টিভ মাস্ক। কিন্তু এই ছবিতে দেখুন, এই মাস্কটা কিন্তু প্রপারলি নাকের মাঝামাঝি বা ওপর অবধি যাচ্ছে না এবং নাকের দুপাশে সিলও নেই। তাই এই মাস্কটা অতটা এফেক্টিভ নয়। তাই জন্য অনেকেই প্রশ্ন করেছেন কটা মাস্ক পরবো, একটা মাস্ক না দুটো মাস্ক। আবার বলে রাখি, N95 মাস্ক যদি অ্যাফোর্ড করতে পারেন, মেনটেন করতে পারেন, তাহলে অবশ্যই পরুন, বেস্ট অপশান। যদি সার্জিক্যাল মাস্কও পরতে পারেন সেটা খুব ভালো, কিন্তু সেটা প্রপারলি পরতে হবে। প্রপারলি নাক মুখ ঢেকে, থুতনি অবধি ঢেকে, যাতে চারপাশ দিয়ে হাওয়া লিক না করছে, এরকম প্রপারলি দেখে পরলে সার্জিক্যাল মাস্ক যথেষ্ট এফেক্টিভ করোনা ভাইরাস আটকাতে। তার উপর পারলে একটা কটন মাস্ক পরতে পারেন, নাও পরতে পারেন। তবে যে মাস্কই পরুন প্রপারলি পরুন। এই ছবিতে যেরকম দেখছেন এরকম করে পরলে আপনার N95 মাস্কও কোনো কাজে আসবে না। এরপরে যদি আপনাকে কেউ মাস্ক নিয়ে এরকম গুজব বা অপবিজ্ঞান শেখাতে আসে, তাহলে আপনি যুক্তি দিয়ে সায়েন্টিফিক্যালি সেগুলো কাউন্টার করতে পারবেন। নমস্কার।